জানি আরটিএন নিউজ লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইরানি কি হামলা হবেই? জানাবো গ্রিন লাইন নিয়ে ট্রাম্পের মন্তব্য, নরওয়ের কড়া বার্তা। দক্ষিণ গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের। এবং সর্বশেষ জানাবো ইরানি বিক্ষোভকারীদের বিচার শুরু, ইন্টারনেট ব্ল্যাকআউট বহাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইরানি কি হামলা হবেই? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইতিহাস যেন নতুন করে একই মোড় নিতে চলেছে, যেখানে কূটনীতি চাপা পড়ে যাচ্ছে সামরিক শক্তির গর্জনে, আর আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ইরান। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ইরান বরাবরই এক স্পর্শকাতর গুটি। সাম্প্রতিক সময়ে সেই দিকটিকে ঘিরেই তীব্র হচ্ছে উত্তেজনা। এদিকে দেশটির ভেতরে সরকার বিরোধী রক্তাক্ত বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েলের সরাসরি হুঁশিয়ারি, সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক তৎপরতা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক দিকে এগোচ্ছে। এই উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংসদ নেসেটে দেওয়া এক ভাষণে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান যদি ইসরায়েলে আঘাত হানার সাহস দেখায় তবে তার জবাব হবে এমন শক্তিশালী যা তেহরান আগে কখনো প্রত্যক্ষ করেনি। নেতানিয়াহুর বক্তব্য শুধু সামরিক হুমকিই নয়, ছিল রাজনৈতিক ইঙ্গিত। তার মতে ইরান এখন এমন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যেখান থেকে আর আগের অবস্থায় ফেরা সম্ভব নয়। বিশ্লেষকদের ধারণা, এই মন্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতাকে সামনে এনে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে চাইছে তেলাবিব। কারণ বাস্তবতা হল, ইরান জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ দমনপীড়নের পর কিছুটা স্থিমিত হলেও ক্ষত এখনও তাজা। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এই দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের বড় অংশই বিক্ষোভকারী, যাদের সঙ্গে রয়েছে শিশু এবং সাধারণ নাগরিক। এছাড়া ২৬,০০০-এরও বেশি মানুষ আটক করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। সংস্থাটি আরও আশঙ্কা প্রকাশ করেছে, কারা ইন্টারনেট নিয়ন্ত্রণ কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। এই অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে ইরানকে ঘিরে কৌশলগত সক্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও জাহাজ ট্র্যাকিং সূত্রে জানা যাচ্ছে, মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক পারমাণবিক চালিকা শক্তি বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে এগোচ্ছে। মাত্র কয়েকদিন আগেও এই রণতরী দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল। সেখানে তাইওয়ান ইস্যুতে চীনের উপর চাপ সৃষ্টি করা ছিল মূল লক্ষ্য। কিন্তু পরিস্থিতির দ্রুত পরিবর্তনে সেই রণতরী এখন সিঙ্গাপুরে অতিক্রম করে মালাক্কা প্রণালীতে প্রবেশ করেছে, যা মধ্যপ্রাচ্যে পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এই স্ট্রাইক গ্রুপের সঙ্গে রয়েছে ৩টি শক্তিশালী আর্লিবার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস স্প্রুলস। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, খুব শীঘ্রই এই বহর এমন অবস্থানে পৌঁছাতে পারে যেখান থেকে মধ্যপ্রাচ্যের সরাসরি সামরিক অভিযানে বিমান ব্যবহার করা সম্ভব। ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক ইতোমধ্যেই তলানিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের জন্য স্পষ্ট রেড লাইন টেনে দিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং ফাঁসি, গণফাঁসি। এই সীমা লঙ্ঘিত হলে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলিয়ে ইসরায়েলের কড়া হুঁশিয়ারি, ইরানের ভেতরে রক্তাক্ষয়ী অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন, এই ত্রিমুখী চাপ মধ্যপ্রাচ্যকে দাঁড় করিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্য, নরওয়ের কড়া বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে তার নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার সঙ্গে যুক্ত করার পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর এক অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। স্টোর জানান, তিনি ট্রাম্পকে লিখে স্পষ্টভাবে জানিয়েছেন যে নোবেল পুরস্কার নরওয়ে সরকারের কোনো বিষয় নয়, বরং এটি একটি স্বতন্ত্র কমিটি দিয়ে দেওয়া হয়। স্টোর এক বিবৃতিতে বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছি, যা সবারই জানা আছে, যে নোবেল পুরস্কার একটি স্বতন্ত্র কমিটি দ্বারা দেওয়া হয়, নরওয়েজিয়ান সরকারের দ্বারা নয়। তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি ট্রাম্পের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। তিনি পরে সেটি প্রকাশও করেছেন। ট্রাম্প কি বলেছিলেন?
ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় উল্লেখ করেছিলেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কারণে গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা করছেন। তিনি লিখেছেন, 8টি যুদ্ধ বন্ধ করার জন্য আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তাই আমি আর সম্পূর্ণভাবে শান্তির দিকে মনোনিবেশ বাধ্যতা বোধ করি, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য যা সঠিক সেটি ভাবতে পারি। তিনি আরও ডেনমার্কের গ্রিনল্যান্ডের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেন, কোনো লিখিত দলিল নেই। কয়েক শতাব্দী আগে একটি জাহাজ সেখানে নামে, তবে আমাদের জাহাজও সেখানে গেছে। ট্রাম্প লিখেছেন, ন্যাটোর জন্য আমি যেটুকু করেছি তা সর্বোচ্চ। এখন ন্যাটোকে যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা উচিত। বিশ্বের নিরাপত্তা নিশ্চিত হওয়া হয় না যদি আমরা গ্রিনল্যান্ডের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না পাই। হোয়াইট হাউসে ট্রাম্পের এই অবস্থানকে জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ হিসেবে আখ্যা করেছে। ডেপুটি প্রেস সচিব ওনাকা কেলি জানান, গ্রিনল্যান্ড একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা এবং একটি আর্কটিক ঘুম থেকে সেখানে বসবাসকারীদের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের রক্ষা কার্যকর হবে। বার্তালাপ অনুযায়ী ট্রাম্পের বার্তাটি স্টোর ও ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাফের আগে পাঠানো বার্তার জবাব ছিল। সেখানে তারা উত্তেজনা কমাতে এবং সরাসরি কথা বলতে চেয়েছিলেন। দক্ষিণ গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের। অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো গাজার দক্ষিণ অঞ্চলে বসবাসকারী ডজনখানিক ফিলিস্তিনি পরিবারকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল বাহিনী। মঙ্গলবার স্থানীয় বাসিন্দা ও হামাস সূত্র জানায়, ইসরায়েল বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার সম্প্রসারণ করছে। খান ইউনিসের পূর্ববাণী সুহাইলা এলাকার বাসিন্দারা জানান, সোমবার আল রেকেব মহল্লার তাঁবুতে বসবাসরত পরিবারগুলোর উপর লিফলেট ফেলা হয়। আরবি, হিব্রু ও ইংরেজি ভাষায় লেখা এই লিফলেটগুলোতে লেখা হয়, জরুরি বার্তা, এলাকাটি আইডিএফের নিয়ন্ত্রণে, আপনাদের অবিলম্বে এলাকা ত্যাগ করতে হবে। ইসরায়েল সেনাবাহিনী বানি সুহাইলা শহরের আল রেকেব এলাকায় এসব লিফলেট ফেলে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে যুদ্ধবিরতি স্বাক্ষরের আগে টানা 2 বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েল এমন লিফলেট ফেলত, যার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান বা বোমাবর্ষণ চালানো হতো। এতে বহু পরিবারকে একাধিকবার স্থান পরিবর্তন করতে বাধ্য হতে হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও হামাসের এক সূত্র জানান, যুদ্ধবিরতির পর এই প্রথম এমন লিফলেট ফেলা হলো। তবে এই বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যুদ্ধবিরতির প্রথম ধাপের বাইরে এখনও অগ্রগতি হয়নি। এই ধাপে বড় ধরনের যুদ্ধ বন্ধ রয়েছে। ইসরায়েল গাজার অর্ধেকেরও কম এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে এবং এর বিনিময়ে হামাস জিম্মিদের মুক্তি দিয়েছে, আর ইসরায়েল মুক্তি দিয়েছে ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিদের। গাজার 2 লাখেরও বেশি মানুষের প্রায় পুরো জনগোষ্ঠী এখন অঞ্চলটির প্রায় 1/3 এলাকায় সীমাবদ্ধ হয়ে আছে। তারা মূলত অস্থায়ী তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছে, যেখানে হামাস নেতৃত্বাধীন প্রশাসনের নিয়ন্ত্রণে সীমিত পরিসরে জীবনযাত্রা আবার শুরু হয়েছে। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে এবং পরবর্তী ধাপের আরও জটিল বিষয়গুলো নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূর। বানি সুহাইলা এলাকার বাসিন্দা বলেন, উচ্ছেদের এই নির্দেশে অন্তত 70টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবার তাঁবু, আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িতে বসবাস করছিল। ইরানে বিক্ষোভকারীদের বিচার শুরু, ইন্টারনেট ব্ল্যাকআউট বহাল। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল খামিনি প্রশাসন। ট্রাম্পের হুমকি সত্ত্বেও আটক ব্যক্তিদের শাস্তি দেওয়ার সে সিদ্ধান্ত বহাল রেখেছে ইরান। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে। বিচারিক কার্যক্রমের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেছে তেহরান। এই পরিস্থিতিতে ইরান জুড়ে এখনও কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট বহাল রয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনী এজেই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে। তিনি আরও বলেন, যার শাস্তি প্রাপ্য তাকে যদি অযৌক্তিকভাবে ছাড় দেওয়া হয় তাহলে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।